This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আমরা দেখিয়েছিলাম যে নতুন বছর শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা ভালো খবর আনতে পারেনি নন্দীগ্রাম থেকে, এবং সেই খবরের পাশাপাশি আরো একটি বিষয় যা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অন্যতম চিন্তার কারণ, সেটা দিলীপ ঘোষের বিজেপিতে সক্রিয় হওয়া। শোনা যাচ্ছে অমিত শাহের সঙ্গে যখন দিলীপ ঘোষের বৈঠক হয় বা অমিত শাহের বৈঠকে যখন দিলীপ ঘোষ যান, তখন সেখানে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। অমিত শাহ দিলীপ ঘোষকে সরাসরি প্রশ্ন করেন, আপনি কেন সক্রিয় নন? আপনাকে কি কোথাও ডাকা হয় না? দিলীপ ঘোষ প্রশ্নটি এড়িয়ে যান, কাউকে দোষারোপ করেননি। এবং ঠিক তারপরেই নাম না করে শুভেন্দু অধিকারী যে ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছেন, অবিবেচকের মতো মন্তব্য করছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে হাসাহাসি হচ্ছে, সেই ধরনের মন্তব্য করার জন্য মুখ বন্ধ রাখার নির্দেশ দেন অমিত শাহ বিজেপির ৩-৪ জন নেতাকে। বলাই বাহুল্য, এই সমস্ত নেতা যারা উল্টো পাল্টা হাস্যকর অবিবেচকের মতো মন্তব্য করছেন, তাদের মধ্যে সর্বাপেক্ষা এগিয়ে শুভেন্দু অধিকারী। যাই হোক, শুভেন্দু অধিকারী সামনে যখন দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন, তখনই শুভেন্দু অধিকারী সিঁদুরে মেঘ দেখেন। আর তারপরেই সক্রিয় দিলীপ ঘোষ সরাসরি পৌঁছে যান বিজেপির কার্যালয়ে। সেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করার পরে সাংবাদিকদের সামনে সম্মুখীন হন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষের সেই কথাতেই প্রকাশ পায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার বিদ্বেষ, তার রাগ বিন্দুমাত্র কমেনি, বরং শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীকে এখনো দল বদলু পাল্টিবাজ মনে করেন। আবার অনেকে যারা ভাবছেন যে দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে আসবে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার জায়গায় পৌঁছে যাবে, সেই বিষয়েও দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন 2019 সালে 18টা লোকসভা আসন ছিল, 2024-এ সেই সংখ্যা কমে 12-তে পৌঁছায়, এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন ধরে লড়াই করেছে, তারপরে ক্ষমতায় এসছে। অর্থাৎ দিলীপ ঘোষ বিজেপিকে কোনো না কোনো ভাবে স্মরণ করাতে চাইছে যে দুম করে দায়িত্ব দিয়েই বা ফর্মে ফিরতে বলেই ক্ষমতায় নিয়ে আসা সম্ভব নয়, তার জন্য চাষ করা দরকার, মাঠে ঘাটে যাওয়া দরকার। এই সমস্ত তথ্য আজকে আমাদের পর্বে থাকবে। সবার প্রথমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর দিকেই লক্ষ্য করে ছুড়ে মেরেছেন, সেই তীর, যেখানে দিলীপ ঘোষ বলছেন দিলীপ ঘোষকে বিজেপির কর্মীরা কালো পতাকা দেখায়নি। যারা কালো পতাকা দেখিয়েছে তারা অন্য দল থেকে এসছে। কখন কাকে কালো পতাকা দেখাতে হয় তা তারা এখনো জানেন না, এবং স্বাভাবিকভাবেই দীঘা পর্বের পরে যেভাবে দিলীপ ঘোষকে কালো পতাকার সম্মুখীন হতে হয়েছিল, বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল বিজেপির অভ্যন্তরেই, তা যে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনেই হয়েছিল তা জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত ঘটনার পরে। এবং দিলীপ ঘোষ সেই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 6-7 মাস 8 মাস অতিক্রান্ত, তারপরেও যে সেই ঘটনা বলেননি এবং তার লক্ষ্য যে শুভেন্দু অধিকারী, তা তার বক্তব্যের মাধ্যমেই প্রকাশিত। দিলীপ ঘোষ কি বললেন নাম না করে শুভেন্দু অধিকারীকে, সেটা একবার শুনবো। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসির লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে, তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। শুনলাম সেই বক্তব্য। একই সাথে দিলীপ ঘোষ বলেছেন যে বিজেপিতে অনেকে এসছেন, অনেকে আবার চলেও গেছেন, কারা বিজেপিতে থাকবে কারা বিজেপিতে থাকবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু বিজেপি বিজেপির মতো চলবে। আর আমার এই ধরনের কথাবার্তার জন্য কে আমাকে ভালো ভাবলো, কে আমাকে খারাপ ভাবলো, কে আমাকে বুঝলো, কে আমাকে বুঝলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না।
দল আমাকে বুঝলেই হবে। অর্থাৎ বার্তা যেন শুভেন্দু অধিকারীকেই, যে তুমি ভায়া তৃণমূল কংগ্রেস থেকে এসছো, দল বদলু পাল্টিবাজ, এসে বিরোধী দলনেতা হয়ে বসেছো, কোনো কষ্ট বিজেপির জন্য তুমি করনি। বিজেপিকে এই বাংলায় নিজের পায়ে দাঁড় করিয়েছি আমি দিলীপ ঘোষ, আর তুমি আমার সাজানো বাগানে মালি হয়ে এসে টপাটপ ফুল তুলছো আর ভাবছো তুমি সর্বে সর্বা। তাই আমার তীর যে তোমার দিকে বারংবার চলবেই, তাতে তুমি আমার কি ভাবলে না, ভালো না খারাপ, সে বিষয়ে আমার কিচ্ছু আসে যায় না। স্বয়ং অমিত শাহ এসে আমাকে সক্রিয় হতে বলেছে, তাই তুমি কে হে বায়া? দল আমাকে নিয়ে কি ভাবলো সেটাই আসল কথা। দিলীপ ঘোষের সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য একবার শুনি। পার্টি আমাকে বুঝলেই হলো। আমি কে বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। শুনলাম দিলীপ ঘোষের সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আর সব থেকে বড় প্রশ্ন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কি ক্ষমতায় আসতে পারে? বিজেপি কি ক্ষমতায় আসার জন্য যে একক সংখ্যাগরিষ্ঠতার আসন, অর্থাৎ 147-48টি আসন পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে, সেই আসনের কাছাকাছি কি বিজেপি পৌঁছতে পারে? এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী, রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস রয়েছে। বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তখন বিরোধী নেত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস 77টি আসনও কোনোদিনও পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। অর্থাৎ ক্ষমতায় আসা যে অত সহজ নয়, তা আকারে ইঙ্গিতে দিলীপ ঘোষ বুঝিয়ে দিয়েছেন। কোথাও না কোথাও এই পোড় খাওয়া রাজনীতিবিদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যারা 2026 বিধানসভা ভোটে ক্ষমতায় আসার জন্য লম্পজম্প করছেন, তারা লম্পজম্প করুন, কিন্তু বাস্তবের মাটি বিবেচনা করে দেখা উচিত, বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকেও দীর্ঘদিন অপেক্ষা করার পরে তবে 2011 সালে ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজ্যে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস। তাই সেই লড়াই, সেই সংগ্রাম, সেই আন্দোলনের কথা দিলীপ ঘোষ আরো একবার স্মরণ করিয়ে দিলেন এবং স্মরণ করিয়ে বোঝাতে চাইলেন বিজেপির কেন্দ্রীয় তথা রাজ্য নেতৃত্বকে। লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা। মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন। তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তখন বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। ভোটের 4 মাস আগে ডেকে এনে সক্রিয় হতে বললেই পুরনো কর্মীরা সবার হাতে মোয়া ধরিয়ে দিতে পারবে না। মোয়া তৈরি করার জন্য যে সময়, সেই সময় গত 5 বছর 6 বছর ধরে নব্য বিজেপিরা নষ্ট করেছে। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী অনেকে থাকতেই পারেন, কিন্তু বাস্তব চিত্র দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমেই প্রকাশিত। এবং দিলীপ ঘোষ যে অমিত শাহের নির্দেশে সক্রিয় হয়েছেন, এবং পাশাপাশি দিলীপ ঘোষ যে নিজের মেজাজ ছাড়েননি, যা তিনি এর আগে বলেছিলেন, আমি আমার মেজাজ বর্জন করব না, দরকার পড়লে দল ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, সেই কথাতেই দিলীপ ঘোষ অটুট রয়েছেন। কোথাও না কোথাও আমাদের বলা বা আমাদের করা খবরেই শিলমোহর, হয়তো অমিত শাহের সভাতেই বা অমিত শাহের সঙ্গে বৈঠকেই শুভেন্দু অধিকারীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে দিলীপ ঘোষ দ্বিগুণ মেজাজে মার্কেটে নেমে পড়েছেন। এবার দেখার দিলীপ ঘোষ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু গোষ্ঠী এবং নব্য বিজেপিরা কতটা নিষ্ক্রিয় হয় বা কতটা চাপে পড়ে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।